আসসালামু আলাইকুম। স্বাগতম প্রিয় লিসেনার্স। স্টোরি হান্ট ইউটিউব চ্যানেলের আজকের ভৌতিক রহস্যঘেরা আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। রহস্যময় এই পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক রহস্যময় স্থান ও ঘটনা। তার অধিকাংশই বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা অনেক কঠিন। সেগুলোকে আমরা নাম দিয়েছি অমীমাংসিত রহস্য। এই গল্পগুলো বলতে আমরা সাহায্য নিই বিভিন্ন বই এবং বিভিন্ন ইন্টারনেট ভিত্তিক তথ্য উপাত্তের। আমাদের এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব এখনও করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সহায়তা করুন। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি মূল গল্প। আজকে আপনাদেরকে শোনাবো পেত্নির সঙ্গে প্রেমের দ্বিতীয় এবং শেষ পর্ব। গল্প পাঠে আমি আপনাদের সঙ্গে আছি পারভেজ মোহাম্মদ সজীব। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে মূল গল্প। আচ্ছা, তোমরা কি মনে করো বলো তো? কি আবার মনে করব? এতদিন যা শুনেছ তাই তো মনে করবো। কি শুনেছ? কোথায় শুনেছ? না মানে ভূত এফএম। ভূতবের নাম শুনতেই নিজের মুখটা কেমন যেন বিরক্তিতে ভরে গেল। আমার দিকে তাকিয়ে বলল, তোমার ওই যে আর্জে কে যদি সামনে পেতাম তাহলে গাল থাপড়ে লাল করে দিতাম। এটা ফার্জিদের একটা শেষ। তার মানে এটি কোনো কিছু সত্যি নয়? অবশ্যই না। তাহলে কি? এই তো এত মানুষ মরে কীভাবে? আশ্চর্য, আমরা কীভাবে জানব এত মানুষ মরে কীভাবে? আমরা জানি না কি? নিজেরা ভয় পেয়ে মরলে আমাদের কী করার আছে বলো? আমাদের তো খেয়ে দিয়ে কোনো কাজ নাই, আমরা মানুষের ভয় দেখাতে যাব? বলে মেয়েটি হাসতে শুরু করল। আমি বললাম, আচ্ছা তোমাদের পৃথিবীতে কেমন? নীলে কেমন যেন ভাবলো, তারপরে বলল, কীভাবে যে তোমাকে বোঝাবো? আচ্ছা শুনো, তোমাকে একটা কথা বললো। ভালো করে বললে আমাদের পৃথিবীটা অনেকটা তোমাদের মতোই। বলতে পারো পৃথিবীর একটা প্যারানর্মাল ওয়ার্ল্ড। ঠিক তেমন। বুঝলাম না। ইদানিং বাসায় এসে কেমন একটা মাত্র কাজ হচ্ছে মেয়েদের সঙ্গে কথা বলা। মেয়েটিও ঠিক যেন আমার জন্য অপেক্ষা করেন। আমি বাসায় আসতে দেখতে পাই সে আমার জন্য পাত্রে পানি গরম করে রেখেছে। আমি কষ্ট করে টের পাই আমার ঘরের তাপমাত্রা কেমন যেন ঠান্ডা হয়ে গেছে। আমার বুঝতে কষ্ট হয় না, নেলে চলে এসেছে। আগে তো আমরা কেবল সবার পরেই কথা বলতাম, এখন বসার সব জায়গায় আমরা দুজন একসাথে চলাচল করি। টিভি দেখতাম, কিন্তু কারেন্ট চলে গেলেন একসঙ্গে বারান্দায় বসে আমাদের কথা চলে। মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই যে একটা অশরীরের সঙ্গে আমি কীভাবে কথা বলি, কেমন করে বলি। আরেকটা জিনিস হচ্ছে, ইদানিং নিলেই আসার সময় কিছু একটা জিনিস সাথে নিয়ে আসে। আমরা যেমন ম্যাঙ্গো জুস খাই ঠিক তেমন একটা প্যাক করা থাকে। তারপরে গায়ে অদ্ভুত কিছু একটা ভাষা লেখা থাকে, আমি বুঝতে পারে না। ওর কাছে জানতে চেয়েছিলাম যে এই জিনিসটা কী। ও বলল, এটা আমাদের এখানকার একটা স্পেশাল খাবার, আমি তোমার জন্য লুকিয়ে নিয়ে এসেছি। আমরা যেমন ম্যাঙ্গো জুসে পাইপ ঢুকে খাই, এই জুসটাও ঠিক একইভাবে খাইতে শুরু করলাম। সত্যি বলতে অদ্ভুত স্বাদের একটা জিনিস, আমি এর আগে কখনো খাই নাই। আমার অনেক ভালো লাগছে। এরপর থেকে নিলি প্রতিদিনও নিয়ে আসতে বল, আর আমি ওকে নিয়ে আসতে বললাম, কারণ আমার অনেক ভালো লাগছে। আর সাথে সাথে আমাদের আড্ডা তো চলতোই। নিলে আমাকে বোঝানোর জন্য হাতটা তুলল, তারপর মাথায় কি যেন একটু চুলকালো, তারপর বলতে শুরু করলো, দেখো আমার আর তোমাদের ভিতরে কিন্তু একই রকম। যখন কেউ তার দেহ থেকে মায়া ত্যাগ করে তখন সে আমাদের পৃথিবীতে প্রবেশ করেন, আর প্রবেশ করার পথও খুঁজে পাই। বলা চলে তার ভিতরে প্রবেশ করাটার পাওয়ারটাই চলে আসে। সত্যি কথা বলতে কেউ যদি একবার এই পৃথিবীতে প্রবেশ করে তাহলে তাদের জন্য আর এই পৃথিবীর অন্য কিছু মনে থাকে না। আমি বললাম, আবার এই পৃথিবীতে কেন? একদিন বললেছিলাম আগে মনে নাই, আসলে যারা অপঘাতে মৃত্যু ঘটে তারা সহজে এই পৃথিবীতে মায়া ছাড়তে পারে না। তাদের পরিত্রাণটা ঠিক তাই দুই পৃথিবীর মতো বিচরণ চলে। বুঝেছ? বুঝলাম। বাবা, তোমার শরীর ঠিক আছে তো?
আমি বাড়িওয়ালার দিকে আরও ভালো করে তাকাই। ভেবেছিলাম উনি দিন দিন হয়তো আমার খোঁজখবর নেওয়া বন্ধ করে দেবে, বিশেষ করে যখন দেখবেন আমি ঠিক আছি, ভয় পাচ্ছি না, তার উপরে বাড়ি ছাড়া কোনো নামও নিচ্ছে না। কিন্তু আমার ধারণাটা খানিকটা ভুল প্রমাণিত করে দিয়ে উনি রোজ আমার খোঁজ নিতে শুরু করলো। একদিন তো আমাকে সরাসরি জিজ্ঞেস করলো, তোমার শরীরটা ভালো তো? জি আঙ্কেল, ভালো। রাতে ঘুম ভালো হয়? আমি উত্তরে বললাম জি। ও না, মানে তোমার শরীরটা দিন দিন কেমন যেন খারাপ হয়ে যাচ্ছে, তাই জানতে চাইলাম। না আসলে অফিসে খুব চাপ যাচ্ছে তো ইদানিং। ও আচ্ছা। আমার কথা শুনে বাড়িওয়ালার মনে ঠিক পছন্দ হলো না। তিনি মনে হয় আমার কথাটাও ঠিকমতো বিশ্বাস করতে পারলেন না, অন্তত তার চোখ দেখে সেটা বুঝতে পারলাম। তিনি আর কিছু জানতে চাইলেন না। তবে একটা ব্যাপার আমার নিজের কাছেও কেমন যেন লাগছে। ইদানিং সবাই বলছেন আমার শরীর নাকি খারাপ হয়ে যাচ্ছে। কারণটা আমি নিজে থেকেও ধরতে পারছি না। চোখের নিচে কালি আর গালের হাড় যেন কেমন যেন বসে যাচ্ছে। কেন যেন আমি ঠিক বলতে পারছি না। যাই হোক না কেন, নীলের সঙ্গে আমার সম্পর্কে একটু এগিয়ে গিয়েছে। ও বলতে গেলে আমার বাসায় সব কাজকর্ম করে দেয়, আমাকে কিচ্ছু করতে হয় না, সব কিছু সঠিক জায়গায় রেখে দেয়। আর প্রতিদিনের সেই অদ্ভুত জুস তো নিয়ে আসেই। আমি বেশ ভালো আছি। মাঝে মাঝে মনে হয় এমন একটা লক্ষ্মী বউ যদি আমি পেতাম তাহলে কোথায় না ভালো হতো। আমি কেউ বলে এই কথাটা চিন্তায় করেছি। ঠিক সেদিনই নীলি আমাকে একটা কথা বলল, সাথে অনেকটাই দুঃখ প্রকাশ করলো। যদি সে বেঁচে থাকতো নিশ্চয়ই আমার বউ হতো। এমন সময় অদ্ভুত একটা প্রস্তাব দিল, যার শুনে আমি খুব খুশি হলাম, আবার অবাকও হলাম। কেবল অবাক কিনা বিস্মিত হয়ে বললাম, এটা কি সম্ভব? নীলি বলল, যদি তুমি চাও। আসলে চাও কিনা সেটাই বলো, সেটাই বড় ব্যাপার। আমি কেবল বললাম, চাই, অবশ্যই চাই। আমার কেন জানি মনে হলো নীলে আমার কথা শুনে খুব বেশি খুশি হলো, একটু যেন বেশি খুশি। প্রস্তাবটা অনেকটা এরকম যে ওর পক্ষে আমার পৃথিবীতে আসা তো সম্ভব নয়, কিন্তু আমার পক্ষে নাকি ওর পৃথিবীতে যাওয়া অনেক সম্ভব, ওর মতো করে সাময়িক সময়ের জন্য। আমি কিছুতেই বুঝতে পারলাম না যে কাজটা কিভাবে করলো, আর কাজটা কিভাবে করব সেটাও বুঝতে পারছে না। ও কেবল আমাকে বুঝিয়ে দিল। আর ওর আর আমার মধ্যে পার্থক্য হচ্ছে আমার শরীরটা। এখন কাজটা হবে আমার আত্মাকে আমার শরীর থেকে আলাদা করার। যদি আলাদা করতে পারি তাহলে নাকি সম্ভব। নীলা আমাকে যা বললো তার অর্থ হচ্ছে আত্মাটা শরীরের সঙ্গে আটকে থাকে কেবলমাত্র মনের জোরের কারণে। মন নাকি অবচেতন ভাবেই জোর খাটিয়ে নিজের শরীরের ভেতর আটকে থাকে। আমি এখন মনের উপর জোর সৃষ্টি করতে থাকি যাতে আমি নীলির কথাকে রাখতে পারি। আমার আত্মাকে বের করতে হবে, শরীর থেকে আত্মা আলাদা হয়ে যাবে। আমি প্রতিদিন ঘুমানোর আগে খুব চেষ্টা করতে লাগলাম, কিন্তু কোথায় কি, এভাবে সপ্তাহখানিক কাটার পরও কোনো লাভ হচ্ছিল না। এতে নীলিকে দেখে চোখের পানি আমি আটকে রাখতে পারলাম না। সে অনেক কষ্ট পাচ্ছে। সে কেবল আমাকে বেঁচে থাকতে চায়। সে কেবল আমাকে বলল বেঁচে থাকতে তার কোনো ইচ্ছাই পূরণ হয়নি, মরে গিয়েও বুঝি হবে না। কেন জানি ওর কান্না মিশ্রিত চেহারা আমার সহ্য হলো না। নিজের উপর খুব রাগ হচ্ছিল। কিন্তু ঠিক ওই দিনই একটা কিছু হলো। ঠিক রাত 3টার দিকে আমার ঘুম ভেঙে গেল, কিন্তু আমি ঘুম থেকে উঠেই দেখি চারিপাশে কেমন যেন একটা আবছানোর মতো কিছু একটা খেলা করছে। কিন্তু আমি যতদিন খেয়াল করি আমার ঘরটাকে কোনো সময় এত পুরোপুরি অন্ধকার হয় না। আশেপাশে এত আলো থাকে, আলো থাকে সারা রাত। আলোটা কেমন অপরিচিত মনে হলো আজকের। আমার জীবন দশায় আমি এমন আলো কখনো দেখিনি। এ আলোর ব্যাখ্যা আমি কোনোভাবেই দিতে পারবো না, আর দেওয়াটা সম্ভবও নয়। তবে আস্তে আস্তে আমি টের পেলাম জায়গাটা আসলে আমার সবার ঘরই। এই আলোর অদ্ভুত কারণে আমার একটু অন্যরকম লাগছে। নিজের ঘরের আসবাবপত্র জানালা সবই চিনতে পারলাম একটু পরে।
আমি এদিক ওদিক তাকিয়ে একটু নড়তেই কেমন যেন নিজেকে বেশি হালকা মনে হলো। নিচে তাকিয়ে আমার চোখ আকাশে উঠল। ঠিক নিচে কেউ যেন শুয়ে আছে, দেখতে হুবহু আমার মতো। এমনি কি আমি রাতের বেলা ঘুমিয়ে পড়লাম, যে পোশাকটা পরে সেটা পরেই আছে। আমি কিছুটা অবিশ্বাস চোখ নিয়ে তাকিয়ে রইলাম সেদিকে। তাহলে কি সত্যি কাজটা হয়েছে? এবার নীলের কাছে যাওয়া যাবে, নীলের দেশে আমি প্রবেশ করতে পারবো। আমার একটু আনন্দই লাগলো। সত্যি কি পারবো? আমি যে না একটু নড়তে যাব, ঠিক তখনই দেখলাম কিছু দড়ি জাতীয় একটা জিনিস দিয়ে আমার পায়ের ঠিক কাছে বাঁধা, আর সেটা ঘুমন্ত শৈলের পায়ের কাছে আটকানো, অনেকটা শেকলের মতো। ওটা দিয়ে আমি আর আমার দেহের সঙ্গে আমাকে আটকে রেখেছে। আমি অনেক কিছু সময় ধরে টানাটানি করলাম, কিন্তু কোনো লাভ হলো না। সেটা খুললো না, কিংবা খোলার নাম লক্ষণও দেখলাম না। ঠিক সেই সময় নীলিকে দেখতে পারলাম, ওর হাতে সাদা ফলাওয়ালা একটা কুঠার জাতীয় কিছু। ও আমার দিকে তাকিয়ে একটু হাসল, তবে হাসির মতো কেমন যেন প্রাণ দেখতে পেলাম না, বরং সেখানে কেমন যেন একটা তাড়াহুড়ো ভাব। নীলি বলল, এটা কেটে ফেলতে হবে। আমি বললাম, কোনো ক্ষতি হবে না তো? নীলে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, আরে না, কোনো সমস্যা নাই, আমার কথার উপর ভরসা রাখো। আমার অবশ্য একটু চিন্তা করার ভাবনা করার ইচ্ছে ছিল, এভাবে কেটে ফেলা কি ঠিক হবে? আমার কেমন যেন মনে হচ্ছে আমার শরীরটা আমার সাথে আত্মার বন্ধন, কেবল মনে না, এটার প্রধান, যেটা আমাকে আমার শরীরের সঙ্গে আটকে রেখেছে। এখন যদি ছিঁড়ে ফেলি, তাহলে আমি আর কি আবার ফিরে আসতে পারবো আমার শরীরে? নীলি তখন আমার ঘুমন্ত শরীরের দিকে এগিয়ে দিতে গেল। ঠিক তখনই একটা কাজ হলো, আমার শোয়ার ঘরের দরজাটা খুলে গেল। দরজার দিকে তাকিয়ে দেখি সেখানে বাড়িওয়ালা দাঁড়িয়ে আছে, তার সাথে আরেকজন। তাকে চিনতে আমার খুব বেশি কষ্ট হলো না, আমার এলাকার মসজিদের ইমাম। দরজা খুলে কেউ আমার দিকে তাকালো না, এমন একটা ভাব নিচ্ছে যেন আমাকে কেউ দেখতেই পাচ্ছে না। তাদের চোখ আমার ঘুমন্ত শরীরের দিকে। বাড়িওয়ালা খুব উত্তেজিত হয়ে কিছু একটা বলল, কিন্তু আমি আপসা আপসা ভাবে শুনতে পেলাম। মনে হলো যেন অনেক দূর থেকে শুনতে পাচ্ছি। কেবল একটা কথাই কানে শোনা গেল, বাড়িওয়ালা বলছে, দেরি হয়ে গেল নাকি? হুজুর বলল, মনে হয় না, এখনো শরীরটা গরম আছে। তারপর হুজুর আমার শরীরের দিকে এগিয়ে এসে আমার হাত স্পর্শ করলো। সঙ্গে সঙ্গে আমার পুরো শরীরটা কেঁপে উঠল। নীলের দিকে তাকিয়ে দেখি ওর মুখটা কেমন যেন বিষণ্ণ হয়ে গেছে। তারপর হুজুর কিছু পানি জাতীয় একটা কিছু আমার উপর ছিটালো। তারপর আমার আর কিছু মনে নেই। সকালে বেশ বেলা থেকে করে ঘুম থেকে উঠলাম, তাকিয়ে দেখি আমার পাশে বাড়িয়ারা বসে আছে, আমার দিকে তাকিয়ে আছে। আমার চোখ খোলাতে তার মুখ থেকে যেন একটা দুশ্চিন্তার রেখা দূর হলো। আমি বুঝতে পারলাম না কি হলো, আর বাড়িওয়ালাই বা কেন আমার ঘরে কী করছেন। রাতের ঘটনাগুলো আমার কেমন যেন একটু আপসা আপসা মনে পড়তে শুরু করছে। একটু পরে পাড়ার মসজিদের ইমাম এসে আমাকে জানালেন আমাকে গত রাতের ঘটনা। আমি নাকি রাতে বেশ চিৎকার চেঁচামেচি করছিলাম। সেই শুনেই বাড়িওয়ালা আমার দরজার সামনে এসেছিলেন। তিনি আগে থেকে আজ করতে পারছিলেন যে কিছু একটা হয়েছে। সোজা কি ইমাম সাহেবকে ডেকে আনলেন। ইমাম সাহেব জানতে চাইলে, ওই মেয়েটার সঙ্গে তুমি কতদিন ধরে কথা বলো? আমি উত্তরে বললাম, এই তো মাসখানেকের উপরে। ও আচ্ছা। ইমাম সাহেব জিজ্ঞেস করলো, ও কি তোমার জন্য কিছু নিয়ে আসতো তোর খাওয়ার জন্য? মানে সাথে করে আসার সময়? আমি উত্তরে বললাম, হ্যাঁ নিয়ে আসতো। ইমাম সাহেব উত্তরে বললেন, ওটা দিয়েই তো তোমাকে বশ করেছে, তোমার চিন্তা ভাবনাকে বসে এনেছে। যাই হোক, এখন তুমি অনেকটা ভালো আছো। সময় মতো না এলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যেত, তুমি হয়তো বেঁচে থাকতে না। এখানে আর থেকো না, আমি ওই দিনে পাশে ছেড়ে দিলাম। জিনিসপত্র আপাতত থাকুক, আমি কেবল ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়েছি। ভাবছি এক বন্ধুর বাসায় গিয়ে কিছুদিন থাকি, অন্য বাসা খুঁজে না পাওয়ার আগ পর্যন্ত। সে যেতে হঠাৎ কি মনে হলে ব্যাগটা খুলতেই দেখলাম
আমার জামা কাপড়ের ভিতরে এক টুকরো কাগজ। সেখানে কেবল একটা লাইন লেখা, তোমাকে একটু কাছে পেতে চেয়েছিলাম, হয়তো একটু অন্যায় পথে। এটাই কেবল আমার অপরাধ ছিল, আর কিছু লেখা নাই। আমি কাগজটা দুমড়ে মুচড়ে বাইরে ফেলিয়ে দিলাম। পেতনির ভালোবাসা পথ থেকে আমার কাছে বেঁচে থাকাটা অনেক বেশি জরুরি এবং আনন্দের মনে হলো। আমি আর এটা নিয়ে ভাবলাম না। আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো তা জানাতে একদম ভুলবেন না। এই ছিল আমাদের আজকের গল্প। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।